দেশের লাখ লাখ সরকারি চাকুরিজীবীর জন্য নবম পে স্কেল বা নতুন বেতন কাঠামো এখন সবচেয়ে আলোচিত, কাঙ্ক্ষিত এবং সংবেদনশীল একটি বিষয়। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। বিগত বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি খবর অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে যে আগামী ১ এপ্রিল থেকে নতুন পে স্কেল কার্যকর হতে যাচ্ছে এবং সেখানে সর্বনিম্ন বেতন ৩০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি রাজনৈতিক অঙ্গনের অন্যতম শীর্ষ নেতা তারিক রহমানের সংসদে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণার কথাও বলা হচ্ছে। এই খবরটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে এবং লাখো কর্মচারীর মনে বিশাল আশার সঞ্চার করেছে। তবে এই খবরের পেছনের প্রকৃত সত্য, সরকারি কর্মচারীদের বর্তমান বাস্তব অবস্থা এবং এই দাবির যৌক্তিকতা নিয়েই আমাদের আজকের এই অত্যন্ত বিস্তারিত আলোচনা। আপনারা যারা এই খবরের সত্যতা এবং এর পেছনের বাস্তবতা জানতে চান তারা পুরো বিষয়টি মনোযোগ দিয়ে জানবেন। প্রথমেই বলে রাখা ভালো যে বর্তমান বাজার পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় যে হারে বেড়েছে তাতে একটি নতুন বেতন কাঠামো অত্যন্ত সময়ের দাবি। চাল, ডাল, তেল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি দ্রব্যের দাম এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার প্রায় বাইরে চলে যাবার উপক্রম হয়েছে। এই কঠিন অর্থনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে সরকারি কর্মচারীরা দীর্ঘ ১১ বছর ধরে একটি নতুন পে স্কেলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাদের এই অপেক্ষার পালা এবং অর্থনৈতিক কষ্টের কথা বিবেচনা করে বিভিন্ন মহল থেকে সর্বনিম্ন বেতন ৩০,০০০ টাকা করার যে জোরালো দাবি উঠেছে তা সম্পূর্ণ যৌক্তিক এবং মানবিক। বিশেষ করে যারা ১১ থেকে ২০তম গ্রেডে অর্থাৎ নিম্ন পদে চাকরি করেন তাদের জন্য এই বর্তমান বেতনে শহর অঞ্চলে পরিবার নিয়ে টিকে থাকা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই এই ধরনের খবর যখন সামনে আসে তখন স্বভাবতই তারা আনন্দিত হন। তবে ইন্টারনেটে এবং বিভিন্ন মহলে ছড়িয়ে পড়া ১ এপ্রিল থেকে পে স্কেল কার্যকর এবং তারিক রহমানের সংসদে ঘোষণার যে খবরটি প্রচার করা হচ্ছে তার কিছু বাস্তবিক এবং দাপ্তরিক দিক আমাদের পরিষ্কারভাবে জানা প্রয়োজন। আমাদের মনে রাখতে হবে একটি রাষ্ট্রীয় ব্যবস্থায় পে স্কেল বাস্তবায়নের মতো এত বড় একটি অর্থনৈতিক সিদ্ধান্ত কেবল তখনই চূড়ান্ত বলে গণ্য হয় যখন অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন বা গ্যাজেট প্রকাশ করা হয়। রাজনৈতিক নেতারা বিভিন্ন সময় সরকারি কর্মচারীদের এই যৌক্তিক দাবির প্রতি তাদের পূর্ণ সমর্থন এবং একাত্মতা প্রকাশ করেছেন। বিএনপি নেতা তারেক রহমানও তার বিভিন্ন বক্তব্যে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন এবং ক্ষমতায় গেলে যথাসময়ে পে স্কেল বাস্তবায়নের কথা অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন। কিন্তু এখনও পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে সংসদে পাশ হওয়া এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি যা ১ এপ্রিল থেকে ৩০,০০০ টাকা সর্বনিম্ন বেতনের বিষয়টি আইনিভাবে নিশ্চিত করে। তাই এই খবরটিকে এখনও পর্যন্ত কর্মচারীদের একটি অত্যন্ত শক্তিশালী দাবি এবং রাজনৈতিক প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে, চূড়ান্ত কোনো সরকারি আদেশ হিসেবে নয়। আমরা যদি সরকারি কর্মচারীদের বর্তমান বেতনের দিকে তাকাই তাহলে দেখতে পাব বৈষম্যের এক বিশাল চিত্র। ২০১৫ সালে অষ্টম পে স্কেল ঘোষণার পর দীর্ঘ সময় পেরিয়ে গেছে। এই দীর্ঘ ১১ বছরে দেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি ঘটেছে কয়েক গুণ। একজন কর্মচারীর আয়ের সিংহভাগই চলে যায় বাড়ি ভাড়া এবং যাতায়াত খরচের পেছনে। এরপর পরিবারের চিকিৎসা এবং সন্তানদের লেখাপড়ার খরচ মেটাতে গিয়ে মাস শেষে তাদের রীতিমতো ধার দেনা করে চলতে হয়। এই মানবেতর অবস্থা থেকে পরিত্রাণ পেতেই তারা দীর্ঘদিন ধরে রাজপথে এবং দাপ্তরিকভাবে আন্দোলন করে আসছেন। তাদের প্রস্তাবিত কাঠামোতে বলা হয়েছে যে বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে সর্বনিম্ন বেতন কোনোভাবেই ৩০,০০০ টাকার কম হওয়া উচিত নয়। এর সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং শিক্ষা সহায়ক ভাতাও বর্তমান বাস্তবতার নিরিখে পুনর্নির্ধারণ করা অত্যন্ত জরুরি।
বিশেষজ্ঞরা মনে করেন, যদি সত্যিই অদূর ভবিষ্যতে নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন ৩০,০০০ টাকা নির্ধারণ করা হয়, তবে নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনে একটি যুগান্তকারী পরিবর্তন আসবে। তাদের ক্রয়ক্ষমতা বাড়বে এবং তারা সমাজে একটি সম্মানজনক জীবনযাপন করতে পারবেন। এর ফলে তাদের দাপ্তরিক কাজের প্রতি আগ্রহ এবং মনোযোগ দুই বৃদ্ধি পাবে, যা চূড়ান্তভাবে দেশের প্রশাসনিক কাঠামোর সেবার মানকে উন্নত করবে। দুর্নীতি কমানোর ক্ষেত্রেও এটি একটি বড় হাতিয়ার হতে পারে, কারণ একজন কর্মচারীর মৌলিক চাহিদাগুলো যদি তার বৈধ আয় দিয়ে পূরণ হয়ে যায়, তবে তিনি আর অসৎ উপায়ের দিকে ঝুঁকবেন না। একটি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে হলে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। তবে এই বিশাল অঙ্কের বেতন বৃদ্ধির একটি সামষ্টিক অর্থনৈতিক দিকও রয়েছে, যা সরকারকে গভীরভাবে ভাবতে হচ্ছে। দেশের প্রায় ৯ লাখ সরকারি কর্মচারীর বেতন এক ধাক্কায় এতখানি বাড়াতে হলে রাষ্ট্রীয় কোষাগারে বিশাল পরিমাণ অর্থের প্রয়োজন হবে। অর্থনীতিবিদদের মতে, সরকার যদি রাজস্ব আদায় বাড়াতে না পারে এবং শুধু টাকা ছাপিয়ে বা ব্যাংক থেকে ঋণ নিয়ে এই ব্যয় মেটানোর চেষ্টা করে, তবে তা বাজারে আরও বেশি মূল্যস্ফীতি তৈরি করতে পারে। তাই বেতন বাড়লেও বর্ধিত দ্রব্যমূল্যের কারণে কর্মচারীদের প্রকৃত কোনো লাভ হবে না। তাই সরকারকে অত্যন্ত বিচক্ষণতার সাথে একটি ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্পের ব্যয় কমিয়ে, দুর্নীতি বন্ধ করে এবং কর ফাঁকি রোধ করে সেই অর্থ সরকারি কর্মচারীদের কল্যাণে ব্যয় করা যেতে পারে। বেতন বৃদ্ধির এই দাবির পেছনে যে অকাট্য যুক্তিগুলো রয়েছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। একটি ৪ সদস্যের পরিবারের জন্য ঢাকা বা চট্টগ্রামের মতো বড় শহরে ৩০,০০০ টাকা দিয়েও মাস পার করা এখন অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে। বাসা ভাড়া, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল এবং যাতায়াত খরচ মেটাতে বেতনের অর্ধেক চলে যায়। বাকি টাকা দিয়ে চিকিৎসা এবং পুষ্টিকর খাবার কেনা এখন বিলাসিতায় পরিণত হয়েছে। এই রূঢ় বাস্তবতা রাজনৈতিক নেতারাও খুব ভালোভাবে অনুধাবন করতে পারছেন, আর এই কারণেই বিভিন্ন সভা সমাবেশে তারা কর্মচারীদের এই দুর্দশা লাঘবের প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে প্রতিশ্রুতি থেকে প্রজ্ঞাপনে পৌঁছতে যে দাপ্তরিক প্রক্রিয়াগুলো রয়েছে, তার জন্য কিছুটা সময়ের প্রয়োজন হয়। এছাড়া শুধু কর্মরত কর্মচারীরাই নন, বরং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের কথাও আমাদের সমানভাবে বিবেচনা করতে হবে। যারা জীবনের সোনালী সময় রাষ্ট্রের সেবায় ব্যয় করেছেন, শেষ বয়সে এসে যেন তারা কোনোভাবেই আর্থিক কষ্টে না ভোগেন, সেটা নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব। নতুন পে স্কেলের দাবিতে শতভাগ পেনশন পুনর্বহাল এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির কথা যে বলা হচ্ছে, তা অত্যন্ত সময়োপযোগী। এই সুবিধাগুলো নিশ্চিত করা গেলে প্রবীণ নাগরিকরা একটি সুরক্ষিত এবং চিন্তামুক্ত জীবনযাপন করতে পারবেন। পেনশনারদের জন্য রেশন সুবিধার দাবিটিও অত্যন্ত মানবিক এবং এটি বাস্তবায়ন হলে তাদের খাদ্যের নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হবে। এখন প্রশ্ন হল, ১ এপ্রিল থেকে যদি এই পে স্কেল কার্যকর না হয়, তবে ঠিক কবে হবে? এই প্রশ্নের সুনির্দিষ্ট এবং চূড়ান্ত উত্তর কেবল অর্থ মন্ত্রণালয় এবং সরকারের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের কাছেই রয়েছে। তবে চারদিকের আলোচনা এবং রাজনৈতিক দলগুলোর ইতিবাচক মনোভাব থেকে এটা স্পষ্ট যে সরকার এই বিষয়টি নিয়ে গভীরভাবে কাজ করছে এবং কর্মচারীদের ক্ষোভ প্রশমনের উপায় খুঁজছে। বিভিন্ন মন্ত্রণালয় থেকে তথ্য সংগ্রহ এবং অর্থনৈতিক পর্যালোচনার কাজ চলমান রয়েছে। কর্মচারীদের দাবি দেওয়া এবং প্রস্তাবনাগুলো গুরুত্বের সাথে যাচাই বাছাই করা হচ্ছে। তাই আশা করা যায় খুব শীঘ্রই হয়তো একটি চূড়ান্ত এবং বাস্তবসম্মত ঘোষণা জাতির সামনে আসবে, যা সবার কাছে গ্রহণযোগ্য হবে। সব মিলিয়ে এটি বলা যায় যে নতুন পে স্কেল এবং সর্বনিম্ন বেতন ৩০,০০০ টাকার যে বিষয়টি নিয়ে সারা দেশে আলোচনা হচ্ছে, তা দেশের লাখো চাকুরিজীবীর প্রাণের দাবি। এটি শুধু তাদের আর্থিক অবস্থার উন্নতিই করবে না, বরং পুরো প্রশাসনিক ব্যবস্থায় এক নতুন প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনবে। আমরা আশা করি সরকার খুব দ্রুত দেশের অর্থনৈতিক সক্ষমতা এবং কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়ের মধ্যে একটি সঠিক সমন্বয় করে একটি আনন্দদায়ক এবং ঐতিহাসিক ঘোষণা প্রদান করবে। সেই কাঙ্ক্ষিত প্রজ্ঞাপনের অপেক্ষায় এখন পুরো দেশ। তবে সেই পর্যন্ত সরকারি কর্মচারীদের ধৈর্য ধারণ করতে হবে এবং কোনো ধরনের গুজবে কান না দিয়ে অর্থ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে। এই ছিল আমাদের আজকের বিশেষ সংবাদের বিস্তারিত বিশ্লেষণ। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবার সাথে তথ্যগুলো শেয়ার করবেন, যাতে করে সবাই প্রকৃত ঘটনা জানতে পারে। ধন্যবাদ। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।